আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। এই সময় তিনি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রধান রাজনৈতিক দল ও জোটগুলো বিপরীতমুখী অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়ে ঐক্যবদ্ধ পরামর্শ সরকারকে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেনি, ঐক্যবদ্ধ পরামর্শও দেয়নি। অবশেষে আজ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করেছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের পর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। একই দিনে নির্বাচন ও গণভোট হলে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না উল্লেখ করে তিনি বলেন, এতে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নগুলো পড়ে শোনান প্রধান উপদেষ্টা। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁসূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান ডক্টর ইউনূস। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। দুপুরে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আদেশে বলা হয়, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে এবং ওই গণ অভ্যুত্থানের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ও স্বীকৃতি লাভ করেছে। প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণভোটের ৪টি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাউদ্দিন। তিনি বলেন, গণভোটের জন্য ৪টি প্রশ্নের একটি পিআর নিয়ে ভিন্ন মত আছে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা পরিষ্কার সনদের লঙ্ঘন।
প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান। সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই সনদের বহু গরমিল রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সনদে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু আনা হয়েছে, জাতির মধ্যে যেই বিভাজনের সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলা হচ্ছে সংবিধান বাস্তবায়ন আদেশ যেটা আজকে করেছে সেই মতে প্রশ্নগুলো হচ্ছে। তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন, জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটার অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো। জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। 8:45 বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া সাম্প্রতিক ভাষণ পর্যালোচনা করতে এই বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে দলীয় ভবিষ্যৎ কর্মপন্থা ও রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী শিমুল খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বৈঠক কি শেষ হয়েছে কিনা আর কি আলোচনা হয়েছে জানতে পেরেছেন কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে অবস্থান করছি। বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা কিন্তু এই কার্যালয়ের ঠিক দ্বিতীয় তলায় জরুরি বৈঠকে বসেছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। সেই ভাষণকালে তিনি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করার তিনি ঘোষণা দিয়েছেন। এর আগে জুলাই সনদ যে আদেশ জারি করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবং এই আদেশ সহ এবং জুলাই সনদ সহ এবং রাষ্ট্রপতির ভাষণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণ, অর্থাৎ আগামী নির্বাচনের যে দিনেই যে গণভোট রয়েছে সেই গণভোটের আয়োজন করবে এমন ঘোষণা কিন্তু দিয়ে রাখেন। এবং এর পরেই আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই প্রতিক্রিয়াকে আসলে জনগণের প্রয়াস ঘটেনি বলে এমনটি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। এবং জামায়াতের 8 দলের, অর্থাৎ জামায়াতের যে রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দল যে তাদের যে 8 দলের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু চলমান থাকবে বলে এমন ঘোষণা কিন্তু দিয়েছেন। এই সার্বিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু জরুরি বৈঠকে বসেছেন। এখন পর্যন্ত বৈঠকটি চলমান রয়েছে, বা রাত 8টা নাগাদ এই বৈঠকটি শুরু হয়। এখন পর্যন্ত আমরা এখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি। বৈঠকের শেষ হওয়ার পরেই আসলে গণমাধ্যমে কথা বলবেন, তারপরেই আসলে পরবর্তী পরিস্থিতি কী হবে বা পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটি আমরা জানতে পারবে। এই ছিল আমার কাছ থেকে এই বিএনপি কার্যালয়ের চেয়ারপারসন কার্যালয় থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাপ পরোয়ার। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটটা রয়েই গেল। এই কারণে 8 দলের সম্মিলিত কর্মসূচি অব্যাহত থাকবে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে।
জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে, যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মন্তব্য জামায়াত সেক্রেটারির। এই যে 12.5 কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে, বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে, স্টাডি করতে হবে। ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন, ওয়েবসাইটে দেবেন, তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। অথচ সেই সুযোগ না দিয়ে 2টা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতের সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ রায়ের জন্য দিন ধার্য করেন। রায়ে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এসএম আরিফের রিপোর্ট। 2024 সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আন্দোলন দমনে 1400 মানুষ হত্যায় প্ররোচনা, উস্কানি ও নির্দেশদাতা সহ 5টি অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটি এগিয়েছে রায়ের পথে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সোমবার রায়ের জন্য দিন ধার্য করেন। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। রায়ের তারিখ নির্ধারণ ঘিরে সহিংসতার প্রসঙ্গেও কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের সুযোগ কেউ নিতে পারবে না। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, তার আসামিরা খালাস পাবেন। যে আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। কিছু মিলিয়ে দালালিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালালিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর রায়ের দিন ধার্য হওয়া এটি প্রথম মামলা। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রায়ের তারিখ নির্ধারণকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আদালত চত্বর সহ রাজধানীর বেশিরভাগ এলাকা। মোড়ে মোড়ে অবস্থান নেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কম দেখা গেছে। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম ছিল। আফজল হোসেনের রিপোর্ট।
মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ডাকা লকডাউনের প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। তবে রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্র শিবির। সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং যান চলাচল স্বাভাবিক। সাধারণ মানুষ যাতে কোনো সমস্যা না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে জামাত, শিবির, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা পালিয়ে আজকে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ঢাকায়। এদেরকে মানুষ পছন্দ করে না, এরা হচ্ছে খুনি। এদের আস্তানায় বাংলাদেশে কখনো হবে না, আগামীতে হতে দেওয়া যাবে না। তোরা যদি আজকে না নামো তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। অপতৎপরতার মাধ্যমে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই অবস্থাকে পাত্তাই দেয় নাই। যেভাবে ২৪-এর গণ আন্দোলন গড়ে উঠেছিল, একটি ফ্যাসিস্ট রেজিমকে ছাত্র জনতা এবং এদেশের জনগণ সরিয়ে এদেশকে জুলুমতন্ত্র থেকে মুক্ত করেছে, ঠিক একই বীরত্বর স্বার্থে সকলকে মাঠে থাকা উচিত বলে আমি মনে করি। লকডাউনের প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এটা তো অবশ্যই মানুষের একটা চাপ পড়বেই, যে একটা ভীতির মধ্যে থাকে। যেমন আমাদের সকালে একটা বাচ্চা আসছিল, এসে ভয় আমরা বললাম যে তোমরা স্কুলে আসছো, স্কুল তো মোটামুটিভাবে সেফ, সব বাচ্চা আসছে। তো না, ও ফাঁকা দেখে ও ভয় পাচ্ছে। ওর মাকে এসে ফোন করা হলো, ওর মা ওকে আবার নিয়ে গেল। আমরা তো সকালে আসছি, নীরব। আজকে সকালে রাস্তাঘাট এমনি গাড়ি চলাচল করে, অনেক শিক্ষার্থী হয়, আজকে এত শিক্ষার্থী নেই। হ্যাঁ, হালকা ভয় ছিল। আমরা সব সময় ভয়তে থাকি যে রাস্তায় বের হইলে জীবিত বাসায় যেতে পারবো কি না। এটা সব সময় বাচ্চা সেভ করবো নাকি নিজে সেভ হব, একটা আতঙ্ক কাজ করে সব সময়ের জন্য। ধরেন সরকার তো একজন যাবে একজন আসবে, তারা ঠিক আছে, কিন্তু আমরা জনগণ মাঝখান থেকে আর কি মরে যাচ্ছি। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন স্বাভাবিক রয়েছে। এছাড়া চালু রয়েছে অফিস আদালত। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মাসব্যাপী ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের। করোনা মহামারীর মতো এরা জনগণের করোনা ভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত, আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল, যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন সর্বাগ্রে করতে হবে এবং জুলাই সনদেরও আইনীকরণ বা এর যে বৈধতার জন্য একই দিনে গণভোট হলে পরে তাতে সময় কম বাঁচবে, অর্থের অনেক সাশ্রয় হবে এবং আমরা সত্যিকারের গণতান্ত্রিক একটি পরিবেশের দিকে আমাদের যাত্রা নিশ্চিত হবে। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোট যত দেরিতে হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের দেশব্যাপী জ্বালাও পোড়াও ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। জাতীয় সংকট নিরসনে আটতল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বলেও জানান এই জামাত নেতা। বাংলাদেশ জামাতে ইসলামী সহ 8টি ইসলামী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিন্ন কর্মসূচিতে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে 5 দফা দাবিতে আন্দোলনের ময়দানে আছি, আমরা অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা আদেশ জারি করতে বলেছি। তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের ঘোষিত সম্ভাব্য তারিখের আগে গণভোটের দাবি করেছি।
আজকে 13 তারিখ সারা বাংলাদেশের 8 দলের প্রত্যেক দলের স্ব অবস্থান থেকে ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম। রাজনৈতিক অনৈক্যের কারণে আওয়ামী লীগ রাস্তায় নামার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শেখ হাসিনার বিচার হবে যা দেশের বিচার বিভাগের জন্য ঐতিহাসিক মাইল ফলক। দুপুরে জুলাই সনদ, কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন? মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণে আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজন আজকে কর্মসূচি দেয়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার বলে প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। শেখ হাসিনা এখানে প্রতীক, কিন্তু শেখ হাসিনার যে শাসনকারী যে কাঠামো, এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে জনজীবনে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সাথে সাথে ব্যবস্থা নিয়েছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন লকডাউন কর্মসূচির ডাক দেয়। লকডাউন কর্মসূচিকে ঘিরে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউন জনমনে তেমন প্রভাব পড়েনি। রাস্তা তো এরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। গণহত্যার রায় নিয়ে শঙ্কা নিয়ে জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। না না না, কোনো শঙ্কা নাই, আপনাকে সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আরা হক। গত ৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আপিলে ৫৫ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা ৪ আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার বাংলা মোটরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার নিজ আসন দেবিদ্বারের প্রতিনিধি হয়ে এই মনোনয়ন সংগ্রহ করেন তিনি। এই সময় তিনি জানান, এই মনোনয়ন কেনার মধ্যে দিয়ে কুমিল্লা ৪ আসন নিশ্চিত করল এনসিপি। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত থেকে আবরতীয় পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, আর তাই কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যেভাবে অগ্নিসংযোগ করেছে তাতে প্রমাণ হয়েছে গত ১৫ বছর কারা এতদিন আগুন সন্ত্রাসে লিপ্ত ছিল। ভারতে থেকে আপনারা দেখেছেন, ভারতীয় পৃষ্ঠপোষকতায় ভারতীয় টিভি চ্যানেলের মাধ্যমে যারা এইভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আসলে, এবং এটা দিয়ে আজকে যে আগুন সন্ত্রাস গত 2 দিনও হয়েছে, আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়েছে গত 15 বছর কার আগুন সন্ত্রাস করেছে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই যে আমরা যেই সংকটটাকে পিছিয়ে ফেলে এসেছি, তাদেরকেও জনমানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে যাচ্ছি, এটি হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া
বাংলাদেশের রাজনীতি ওই দিন দাঁড়িয়েছে যেদিন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে। নতুন করে শিশু কিশোরদের আত্ম আবিষ্কারের সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি 2025 প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে। শিশু কিশোরদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা প্রতিযোগিতার একটি বড় অংশ। এর মাধ্যমে শিশুদের নিজেদের আবিষ্কার করার সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তাদের নিজেকে আবিষ্কার করার সুযোগ তৈরি করে দিতে পারে সরকার। তারা যেমন আগ্রহ সহকারে দেখছে, আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি। এবং তাদের যারা আজকে বিজয়ী হলো, সর্বস্তরে আসতে পারলো, তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে তাদের হাততালি দিচ্ছি, যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর দূরে আসতে পেরেছে। এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে, কিশোরের জীবনে। তাকে আরো উৎসাহিত করবে, পরের বারেও যেন ভালো করতে পারে, এর চাইতে উপরে যেতে পারে, সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে। এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা। এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল।